ওকে, ওয়েলকাম ব্যাক। আমরা আবার ক্লাসে ব্যাক করলাম। আমাদের আজকের যে রেগুলার পড়া যেটা আমরা সেটাই এখন শুরু করব। ওকে, আমরা লাস্ট ক্লাসে সেন্টেন্সের প্রকারভেদ শিখেছি, অর্থাৎ অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, এগুলো আমরা শিখেছি। পাশাপাশি আমরা কিছু ডিসকাশন করেছি ফাইনিট নন ফাইনিট ভার্ব সম্পর্কে। সো তোমাদের কি মনে আছে ফাইনিট নন ফাইনিট ভার্ব কিভাবে আইডেন্টিফাই করবা? জি ভাইয়া, মনে আছে, বলবো নাকি? হ্যাঁ ভাইয়া। ওকে, জাস্ট 1 মিনিটের মধ্যে আমাকে এক্সপ্লেইন করো জি ভাই। কিভাবে আমরা টেন্সের ফাইনিট স্ট্রাকচার মধ্যে যদি টেন্সের স্ট্রাকচার মধ্যে যদি পড়ে যায় তাহলে সেটা বুঝতে পারবো যে এটা ফাইনিট ভার্ব, আর টেন্সের স্ট্রাকচার যদি না পড়ে তাহলে সেটা বুঝবো যে নন ফাইনিট ভার্ব। আর তাছাড়া এখানে টু প্লাস ভার্ব ওয়ান এগুলো থাকলে 100% নন ফাইনিট হবে, আর হ্যাভিং প্লাস ভার্ব থ্রি মানে 100% হবে আপনার নন ফাইনিট ভার্ব। আর ভার্বের সাথে আইনজি যুক্ত থাকলে তাহলে এটা 100% 50% আর 50% নন ফাইনাইট ফাইনাইট হতে পারে। আর ভার্ব থ্রি যদি থাকে কোনো ইয়ার মধ্যে তাহলে এটাও 50% নন ফাইনাইট আর ফাইনাইট হতে পারে। ওইটা তো তুমি বের করবা, এটা তো 50% বলতে হবে না রে বাবা। তুমি জি ভার্ব ভাই, প্লাস মানে আইএনজি এটা যদি আমি থাকে মানে তাহলে এটা আমি এটা বের চান্স, করবো কি? জি হ্যাঁ চান্স আছে এটা, বা ফাইনিট হওয়ার নন ফাইনিট হওয়ারও চান্স আছে, কিন্তু 50-50 জি এভাবে বলার দরকার নাই। কিন্তু 100% যেটা, অর্থাৎ টু প্লাস ভার্ব হলেই এটা 100% এটা নন ফাইনাইট ভার্ব। আর যদি হ্যাভিং প্লাস বি3 থাকে তাহলে অবশ্যই নন ফাইনাইট ভার্ব। কিন্তু দুইটা ক্ষেত্রে আমরা সেটাকে ফাইনাইট নন ফাইনাইট আমাদেরকে যাচাই করে নিতে হবে। যেমন যদি ভার্বের ভি3 ফর্মে থাকে, ওকে, যেমন কিল্ড স্নেক ক্যানট বাইট, একটা এক্সাম্পল দিলাম, সেটা কোন ফর্মে আছে? এই যে কিল্ড, ভার্ব থ্রি। ভার্ব 3 ফর্মে আছে। তো এরকম যদি আরো থাকে, যেমন দিস ইজ এ রিটেন অ্যান্সার, ওকে, এটা একটা লিখিত উত্তর। তো উত্তর। এই যে রিটেন, দিস এখানে মেইন ভার্বটা কে? আমাদের দিস ইজ আ রিটেন অ্যান্সার, সেখানে এই বাক্যে ইজ হচ্ছে আমাদের মেইন ভার্ব, তাই না? জি তোমরা কি দেখতে পাচ্ছ? ওকে, সো ইজ হচ্ছে আমাদের মেইন ভার্ব। তো হ্যাঁ, সো রিটেন হচ্ছে আমাদের এখানে ভার্ব 3। সো কারণ ছাড়া অথবা লজিক ছাড়াই যদি এরকম ফর্মে আসে তাহলে এটা নন ফাইনিট। আর আমাদের ফাইনিট ভার্ব অবশ্যই সে টেন্সের রুল মেনটেন করে বাক্যে মেইন ভার্ব হিসেবে কাজ করবে। ওকে, সো যেমন আরেকটা এক্সাম্পল দেখো, মাই হবি ইজ সুইমিং। সো এটা আমাকে কোন টেন্স বলো তো? কালকের এটা তোমাদেরকে গত ক্লাসে এটা নিয়ে অনেক বকাবাদ্য করেছি। সো মাই হবি ইজ সুইমিং, এটা কোন টেন্সের বাক্য, কে বলতে পারবে? ভাইয়া, প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, টেন্স চিন্তা এখনো যাদের প্রবলেম, ইউ শুড রিভাইজ দ্য টেন্স লেকচার। ওকে, এবং টেন্সের রুল গুলো তোমরা ভালো করে চেক করো। ইউ ডোন্ট নো দ্য টেন্স ইয়েট, তোমরা এখনো টেন্স ভালো পারো না আমার মনে হচ্ছে। তো এটা কোনোভাবেই প্রেজেন্ট কন্টিনিউয়াস নয়, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। সো প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে মাই হবি ইজ সুইমিং। মাই হবি, আমার হবি কি? আমার হবি সুইমিং, অথবা আমার হবি হচ্ছে ওয়াকিং, অথবা আমার হবি হচ্ছে রিডিং। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য। আচ্ছা, আমার কথা কি রিপিট হচ্ছে? আচ্ছা, আমার কথা কি রিপিট শোনা যায় নাকি? না ভাইয়া, ঠিক আছে। না ভাইয়া। ওকে, সো দেখো মাই হবি ইজ সুইমিং, এখানে সুইমিংটা আমরা এখানে হিসাবে কাজ করছে। প্রবলেম। ক্যাডারে ডিস্টার্ব করে ক্লাসে। ওকে, এখানে সুইমিংটা আমরা ডিরেক্টলি বোঝাতে পারি না, এজন্য কিছু আইএনজি যুক্ত করেছে, অর্থাৎ সেন্টেন্সের স্ট্রাকচারটা ঠিক রাখার জন্য। তো এখানে এই মাই হবি ইজ, মাই হবি ইজ প্লেইং ক্রিকেট, বা মাই হবি ইজ ওয়াকিং, অথবা মাই হবি ইজ রিডিং বুকস। তো যেটা সেরকম কারণ ছাড়া লজিক ছাড়া যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে সেটা নন ফাইনাইট ভার্ব। কিন্তু যদি টেন্সের রুল মেনটেন করে, আমাদের যে 3টা টেন্স 12টা টাইপ আছে, ওই টাইপের মধ্যে যদি
যুক্ত ভার্ব পরে তাহলে সেটা হয়ে যাবে ফাইনাইট ভার্ব। ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ? জি যেমন ভাইয়া। আই আই লাভ রিডিং বুকস। দেখো আই লাভ রিডিং বুকস, এখানে দেখো আই লাভটা হচ্ছে মেইন কারণ ছাড়া এখানে আইএনজি যুক্ত হয়েছে। সেরকম কারণ ছাড়া লজিক ছাড়া যদি আইএনজি যুক্ত হয় তাহলে সেটা নন ফাইনাইট ভার্ব। কিন্তু দেখো আই ওয়াজ রিডিং বুক, আই ওয়াজ সরি হি ওয়াজ রিডিং বুক, সো এরকম হি ওয়াজ রিডিং বুক এটা কোন টেন্সের মধ্যে পড়ে? পাস্ট কন্টিনিউয়াস। আমাদের টেন্সের যে 12টা টাইপ আছে ওই 12টা টাইপের স্ট্রাকচারের মধ্যে যদি আইএনজি যুক্তটা অর্থাৎ অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় সেটা যদি টেন্সের স্ট্রাকচারের মধ্যে পড়ে যায় তাহলে সেটা ফাইনাইট ভার্ব। আর যদি কারণ ছাড়া লজিক ছাড়া এইভাবে আইএনজি যুক্ত হয় ভার্বের সাথে এবং সে আর ভার্ব হিসেবে কাজ করে না তখন আমরা সেটাকে নন ফাইনাইট ভার্ব বলবো। ওকে, দেন নেক্সট হচ্ছে আমরা এখন শিখবো ক্লজ কি। ওকে, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ওকে, ক্লজ। সো ক্লজ মানে কি বলতো? বাক্যাংশ। ওকে, ক্লজ মানে হচ্ছে কয়েকটা শব্দ বা শব্দগুচ্ছ বা বাক্যাংশ। ওকে, একটা বাক্যে যদি 2-3টা পার্ট থাকে, 3টা অংশ থাকে, প্রত্যেকটা পার্টি হচ্ছে একটা ক্লজ। তবে ক্লজ হতে গেলে সেখানে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। তো ফাইনাইট ভার্ব আমরা শিখলাম অলরেডি গত ক্লাসে, একটু আগেও আমরা দেখলাম ভাইয়া যে নামাজের সময় দিবেন না? নামাজের ব্রেক লাগবে, তাহলে তো ক্লাসের হ্যাম্পার হবে। একটু বেশিক্ষণ পড়াবো না। ভাই যদি আর কমপক্ষে 10 মিনিট ক্লাস করেন তাহলে ব্রেক দেওয়ার দরকার না। যদি মনে করেন যে সন্ধ্যা পর্যন্ত ক্লাস করাবেন তাহলে ব্রেকের প্রয়োজন আছে। ভাইয়া আমাদের এখানে তো ওকে, আজকে আজানই না হয় দেয় আমার নাই। কি বলে ওকে বাসায় পড়ে 4:45? নিয়ে, ঠিক আছে? জি ভাই, আমি 30 4:45 মিনিটের আজানে। মধ্যে। জি ওকে, and if you have emergency you can leave, no problem. ওকে, ক্লজ হচ্ছে কি, তাহলে সেখানে একটা সাবজেক্ট থাকবে অর্থাৎ একটা কর্তা থাকবে এবং সেখানে একটা ফাইনাইট ভার্ব থাকবে। সো ফাইনাইট ভার্ব কি, যে ভার্বটা ওই বাক্যের অর্থটা সম্পূর্ণ করে তাহলে সে হচ্ছে ফাইনাইট ভার্ব। আর ফ্রেজ, ফ্রেজ আর ক্লজের মধ্যে একটু পার্থক্য আছে। ক্লজের মধ্যে একটা ফাইনাইট ভার্ব একটা সাবজেক্ট থাকবে, কিন্তু ফ্রেজের মধ্যে নো সাবজেক্ট নো ফাইনাইট ভার্ব, এগুলো জাস্ট গ্রুপ অফ ওয়ার্ডস, কিছু শব্দ। ওকে, সো হু ক্যান টেল মি ক্লজ কি ফ্রেজ কি? হু ক্যান টেল মি নাও ক্লজ কি ফ্রেজ কি? অর্থাৎ ভাই আমি ক্লজ তো আর বলি, ফ্রেজের মধ্যে। ওকে, ক্লজ হচ্ছে একটা বাক্যাংশ বা শব্দগুচ্ছ যেখানে ক্লজ গঠিত হতে হলে সেখানে সাবজেক্ট থাকতে হবে এবং ফাইনাইট ভার্ব থাকতেই হবে। সেখানে হচ্ছে ক্লোজটা গঠিত হবে। আর ফ্রেজটা হচ্ছে সেখানে সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব থাকার দরকার নেই, মানে অন্য কোনো সেন্টেন্স অন্যভাবে গঠিত হতে পারে সেটা আর কি, ফাইনাইট ভার্বের দরকার নেই। মানে ফাইনাইট ভার্ব সেখানে নরমালি থাকবে না, ঠিক আছে? হুম হুম হুম। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখো এক্সাম্পল দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব। ওয়াকিং অ্যালং দ্য রোড আই ওয়েন্ট টু মার্কেট। আমি একটু ছোট করে দিই তাহলে আমার এখানে রাফ করতে সুবিধা হবে। তোমাদের দেখতে প্রবলেম হয়? না ভাইয়া। ওকে, গ্রেট। সো দেখো অ্যালং দ্য রোড, এই যে ওয়াকিং অ্যালং দ্য রোড, এটা কি ক্লজ নাকি ফ্রেজ? ক্যান ইউ আইডেন্টিফাই? ভাই প্লিজ। ফ্রেজ, একটা ফ্রেজ। ফ্রেজ হবে এটা। এর পক্ষে কে? না ভাইয়া দেখতেছি। ওকে, চেক ইট আউট। এটা কি ক্লজ নাকি ফ্রেজ? টেল মি। এটা ফ্রেজ ভাইয়া। ভাই এটা প্লিজ। দেখো এখানে সাবজেক্ট নাই। ওয়াকিং অ্যালং দ্য রোড, এখানে কোনো সাবজেক্ট আছে? সাবজেক্ট নেই। এখানে কোনো ফাইনাইট ভার্ব আছে? সাবজেক্ট নেই। ওকে, সো এটা জাস্ট হচ্ছে একটা ফ্রেজ। ওকে, আই এরপরে কমা আই ওয়েন্ট টু মার্কেট। সেখানে দুইটা বাক্যাংশ, একটা অংশ ফ্রেজ আরেকটা অংশ মানে ক্লজ। আই ওয়েন্ট টু মার্কেট, সো এখানে দেখো আই হচ্ছে সাবজেক্ট এবং ওয়েন্ট হচ্ছে আমাদের এখানে মেইন ভার্ব।
তো এটা কি ক্লজের একটা উদাহরণ। আরেকটা এক্সাম্পল দেখো, আই হ্যাভ এ পেন হুইচ আই লস্ট। সেখানে দেখো এইটা একটা ক্লোজ। ওকে, দেখো আই হ্যাভ এ পেন এটা একটা ক্লজ, এটা হুইচ দ্বারা যুক্ত আছে, এটা কমপ্লেক্স সেন্টেন্স। তারপর আমরা কমপ্লেক্স সেন্টেন্স চেনার কিছু ওয়ার্ড আছে, সেগুলো স্লাইডে দেওয়া আছে, তোমরা দেখবে। তো আজান দিচ্ছে। জাল কোথায়? ওকে, লেটস কাম ব্যাক টু দ্য ক্লাস। আজানের সময় প্রায় শেষ। সো আমরা যেটা বলছিলাম যে ক্লজ হতে গেলে অবশ্যই সেখানে একটা ফাইনাইট ভার্ব এবং একটা সাবজেক্ট থাকতে হবে। ওকে, সো আই হ্যাভ এ পেন। সো আই হ্যাভ এ পেন, এই পেন মানে হচ্ছে কলম। সো হ্যাভ হচ্ছে এখানে মেইন ভার্ব, আই হ্যাভ এ পেন, এবং সেটা এন্ড দ্বারা যুক্ত আছে। দেন আই লস্ট দ্য পেন। ওকে, তো আমার একটা কলম আছে এবং আমি এটা হারিয়ে ফেলেছি। সেটা হচ্ছে কি দুইটা ক্লজ এন্ড দ্বারা যুক্ত, তো এটা হচ্ছে ক্লজ। তাতে কি আছে, দুইটা বাক্যাংশে কি আছে, একটা ফাইনাইট ভার্ব এবং একটা সাবজেক্ট। সাবজেক্ট। ওকে, বেসিক্যালি ক্লজ হচ্ছে দুই প্রকার, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, কিন্তু এটাকে ভিন্ন নামেও ডাকা হতে পারে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে অনেক সময় প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ বলা হয়।
সো এটা জাস্ট তোমাদেরকে একটু মেমোরাইজ করতে হবে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটার আরেকটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ, আর ডিপেন্ডেন্ট হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ আর ভাইয়া ইন্ডিপেন্ডেন্ট প্রিন্সিপাল ক্লজ আর মেইন ক্লজ একটু বুঝিয়ে দিলে ভালো হয়, আর সাব অর্ডিনেট ক্লজ মানে এগুলা ভুলে গেছি। আমি তো বলছি, বলতে দাও। ওকে, সো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ক্লজ দুই প্রকার, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে স্বাধীন ক্লজ অথবা স্বাধীন বাক্যাংশ, আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা নির্ভরশীল বাক্যাংশ। ওকে, সো ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ভিন্ন ভিন্ন নাম আছে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেটা, সেটাই প্রিন্সিপাল ক্লজ, সেটাই মেইন ক্লজ। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মেইন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ একই ক্লজ, একই নাম তাদের, ঠিক আছে। আরেকটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা এটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, ডিপেন্ডেন্ট ক্লজের অপর নাম সাবঅর্ডিনেট ক্লজ। তবে ডিপেন্ডেন্ট ক্লজেরও আরো তিনটা প্রকার আছে, অ্যাডভার্বিয়াল ক্লজ, নাউন ক্লজ এবং হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আমরা এটা পরবর্তী ক্লাসে শিখবো, এখন সেটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। এখন তোমাদেরকে আগে কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট সেটা চিনতে হবে। Okay, let's move into the next slide. Okay, so independent clause. Do not make noise in my class. Okay, so independent clause মানে হচ্ছে, independent clause হলো এমন একটি ক্লজ যার একটি পূর্ণ অর্থ আছে এবং যা একাই একটি সেন্টেন্স হিসেবে দাঁড়াতে পারে। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নিজে একটা সিম্পল সেন্টেন্স হিসেবে কাজ করতে পারে। ওকে, সো যেমন দেখো, আই which list of us. Okay, please don't make a noise when I'm talking. আমি যখন কথা বলবো তখন বাকিরা চুপ থাকবে। ওকে, সো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হলো এমন একটা ক্লজ যেটার পূর্ণ একটা অর্থ আছে, অর্থাৎ সে নিজেই একটা সিম্পল সেন্টেন্স হিসেবে কাজ করতে পারে। আর সিম্পল সেন্টেন্স হতে গেলেও ঠিক একই জিনিস লাগে, একটা ফাইনাইট ভার্ব এবং একটা সাবজেক্ট এবং একটা অবজেক্ট লাগে। সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আমরা সিম্পল সেন্টেন্স একটু পরেই শিখবো, তবে আমাদেরকে আগে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা আগে চিনতে হবে। সো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে হচ্ছে যে এমন একটা ক্লজ যার পূর্ণ অর্থ আছে, অর্থাৎ সেখানে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব এবং একটা অবজেক্ট আছে, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আর এটাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সো এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে। দেখো, আই হ্যাভ এ পেন হুইচ আই লস্ট। সো দেখো, আই হ্যাভ এ পেন, এটা কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নাকি ডিপেন্ডেন্ট ক্লজ? ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট। আই হ্যাভ এ পেন, দেখো এখানে হ্যাভ হচ্ছে মেইন ভার্ব, আই হচ্ছে সাবজেক্ট, এ পেন হচ্ছে আমাদের অবজেক্ট। সো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হতে গেলে তার কি দরকার? সম্পূর্ণ যেন সে নিজে অর্থটা তৈরি, অর্থাৎ অর্থটা প্রকাশ করতে পারবে এবং তার একটা ফাইনাইট ভার্ব, একটা সাবজেক্ট এবং অবজেক্ট থাকবে, সেটা। ওকে, দেখো, হুইচ আই লস্ট। সো হুইচ আই লস্ট মানে কি? হুইচ আই লস্ট, আমি হারিয়েছিলাম। আমি কি হারিয়েছিলাম? অর্থ প্রকাশ করতে পারে কিনা? সম্পূর্ণ পারে না। সো এটা কিন্তু পুরো অর্থটা প্রকাশ পায় না, এই জন্য এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আর এটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আমি ব্র্যাকেটে লিখে দিই। সো এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজ বা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ। এটার অনেকগুলো নাম একসাথেই লিখে দিলাম। আর হুইচ আই লস্ট, তো আই লস্ট এই অংশটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ডেন্ট। অর্থাৎ আই হ্যাভ এ পেন হুইচ আই লস্ট, আমার একটা পেন আছে যেটা আমি হারিয়েছিলাম। সো হুইচ আই লস্ট এটা কিন্তু সম্পূর্ণ অর্থটা প্রকাশ করতে পারে না। আমি যদি বলি আই লস্ট, আমি হারিয়েছিলাম, তাহলে আমি কি হারিয়েছিলাম পুরো অর্থটা প্রকাশ করে না, বা আমরা পুরো অর্থটা জানতে পারি না। এই জন্য এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ সে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, সাবঅর্ডিনেট ক্লজ। ইজ ইট ক্লিয়ার টু ইউ? হ্যাঁ। জি ভাই। ওকে, না বুঝলে স্টিল বলবা। ওকে, দেখো দ্বিতীয় এক্সাম্পলে দেখো, আই হ্যাভ এ পেন আই লস্ট এন্ড আই লস্ট দ্য পেন। এটা কে বলতে পারবে?
কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট? দুটোই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, সো দুইটাই হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট। প্রিন্সিপাল ক্লজ। ওকে, এখন আরেকটা কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স এন্ড অর বাট, নট ইয়েট, নট অনলি, বাট অলসো, এগুলা দ্বারা যদি যুক্ত থাকে কোনো বাক্য, কম্পাউন্ড সেন্টেন্সে মূলত দুই দিকেই কি থাকে? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। কম্পাউন্ড সেন্টেন্সে কোনো ডিপেন্ডেন্ট ক্লজ থাকে না, এটা একটু মনে রাখবা তোমরা। ওকে, বুঝছো কি বলছি? জি ভাইয়া। কম্পাউন্ড সেন্টেন্স চেনার উপায় হচ্ছে পরবর্তী স্লাইডে দেওয়া আছে কিভাবে আমরা কম্পাউন্ড সেন্টেন্স চিনবো। সো আগে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে ক্লজ তোমাদেরকে চিনতে হবে। সো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে হচ্ছে সেখানে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং একটা অবজেক্ট থাকবে, তাহলে সে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে যাবে। আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে ভিন্ন ভিন্ন নামে ডাকা হয়, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। ক্লজ। ওকে ওকে, নাও দেখো ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ হলো এমন একটা ক্লজ যে সম্পূর্ণ প্রকাশ করতে গেলে তাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর নির্ভর করতে হয়, তাই না? So, আমরা এটা জানি আগে থেকেই যে ডিপেন্ডেন্ট ক্লজের সম্পূর্ণ অর্থটা প্রকাশ করতে গেলে তার পাশাপাশি আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লাগে। অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজটা তার পুরো অর্থটা সে নিজে প্রকাশ করতে পারে না, সেজন্য সে ডিপেন্ডেন্ট, অর্থাৎ সে পরগাছা মতো আর কি, মানে সে নির্ভরশীল আরেকজনের উপর। যেমনটা আমরা বাবা মার উপর নির্ভরশীল, আমরা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আমাদের বাবা মা হচ্ছে কি আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। বুঝছো? ওকে, দেন এই ক্লজ গুলো একটি নির্ভরশীল শব্দ তথা রিলেটিভ প্রোনাউন অথবা একটি সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে শুরু হয়, যেমন হু, বিকজ। আমরা এগুলো একটু পরেই দেখবো কি কি থাকলে আমরা কমপ্লেক্স সেন্টেন্স এবং কি কি থাকলে আমরা কম্পাউন্ড সেন্টেন্স চিনতে পারি। সো মূলত কমপ্লেক্স সেন্টেন্সে একটা অংশ ডিপেন্ডেন্ট থাকে, আরেকটা অংশ ইন্ডিপেন্ডেন্ট থাকে, এবং সেটা কি কি দ্বারা পরবর্তী স্লাইডে চেনার উপায় এই যে স্লাইডে আমি এটা এক্সপ্লেন করেছি। এখন ডিপেন্ডেন্ট ক্লাস আরেকটু বোঝো। দ্য রাইটার হু হিয়ার ওয়াজ মাই ফ্রেন্ড, এই কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট আমাকে বলতে পারবা? ভাইয়া দি রাইটার এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে পরের বাক্যটা। ওকে, The writer came here. আমার ভাজা করে খাওয়াতে হবে। ভাইয়া যদি আপনি আমাদের বাড়িতে আসেন, আমি আপনাকে দেশি মুরগি খাওয়াবো, গুগু পাখি খাওয়াবো, রাজহাঁস খাওয়াবো, রাজহাঁসের ডিম খাওয়াবো, তারপরে দেশি হাঁসের ডিম খাওয়াবো, তারপরে আপনার খাসি খাওয়াবো, গরু খাওয়াবো, তারপরে বেড়া খাওয়াবো, মানে আপনাকে অনেক খাবার খাওয়াবো যদি আপনি একটু যদি আমাদের বাড়িতে আসেন। ইনশাল্লাহ অবশ্যই খাওয়াবো, কেন খাওয়াবো না? ভাইয়াকে না খেলে কাকে খাওয়াবো? তোমরা তো জানি আসবে না। ফুড পান্ডা অর্ডার করে ভাইয়ার অ্যাড্রেসে পাঠিয়ে দেন। এটা তো জানি, ঠিক আছে, এটা ডাইরেক্ট ইনটেক বাইকে দেখায় দেখায় খাওয়াবো। ভাইয়া দেখেন এটা আনছি, এটা জব করবে, বাইকে দেখায় দেখে বিশ্বাস করে তারপরে খাওয়াবো। রান্না বান্না না পারলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। জি ভাই, আমি রান্না বান্না সব পারি। আপনার ভাত রান্না করতে পারি, ডেকচি মুড়াইতে পারি, তারপরে তরকারি রান্না করতে পারি, শুধুমাত্র একমাত্র গোশত রান্না করতে পারি না। আম্মু যখন অসুস্থ ছিল তখন রান্না করতে পারো বাট কেউ খাইতে পারে না। রান্না ঠিকই করতে পারো কিন্তু খাইতে পারে না। বইয়ের ঘরে আগেই শিখে নিছে। আর হাসান মেয়েরাতে খুঁজতেছে সবাই। ভাইয়া করবো। আম্মু যখন অসুস্থ ছিল, আব্বু যখন অসুস্থ, ঘরে কেউ ছিল না, তখন আমি নিজে রান্না করছি, নিজে সংসার সামলাচ্ছি, নিজে বাজার করছি, নিজে সবকিছু দেখাশোনা করছি। আপনার ওই সময় মানে 1 মাস পুরো আমার উপর এত চাপ গেছিল আমি নিজে কল্পনা করতে পারি নাই। তাতে আল্লাহর কাছে শুকরিয়া আমি আদায় করি। যাক, প্রত্যেক মেয়ের কপালে যেন হাসানের মতো একটা জামাই পড়ে।
কি বলো হাসান? জি ভাইয়া। ভাইয়া আপনি গেলে আমাদের নিয়ে যান, হাসানের বাসায় বেড়াইতে যাব আমরা সবাই। আচ্ছা ঠিক আছে, তোমরা আইসো, তোমাদেরকে আগে অগ্রিম দাওয়াত করা হলো। ওকে, সো ডিপেন্ডেন্ট ক্লজ চেনার কিছু ওয়ে আছে, অর্থাৎ সেখানে কিছু সাবঅর্ডিনেট কনজাংশন থাকে, যেমন হু, বিকজ, দো, অলদো, তারপর ওয়্যার, ওয়েন, এই জাতীয় কিছু। আমরা যখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স দেখব তখন এই শব্দগুলো দেখো এখানে। সো কমপ্লেক্স সেন্টেন্সে মূলত এইগুলো থাকে। ক্যান ইউ সি? একটু জুম করে দেখতে হবে তোমাদেরকে, লেখাগুলো একটু ছোট। আমি একটু পড়ে শোনাচ্ছি। ওয়্যার, হোয়াট, when, that, while, who, if, since, as if, whether, because, whenever, whoever, whatever, whatever ডাবল হয়ে গেছে, though, although, even though, till, until, unless, after, before, so that, then, as, so as, etc. সো এগুলা দেখলে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বুঝতে পারবো। সো কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে দেখা যায় একটা অংশ ডিপেন্ডেন্ট আর একটা অংশ ইন্ডিপেন্ডেন্ট থাকে। ওকে, সো আমরা যদি ইন্ডিপেন্ডেন্ট অংশটা বুঝে যেতে পারি তাহলে বাকি অংশটা অটোমেটিক ডিপেন্ডেন্ট হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে। কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে অবশ্যই দুইটা অংশই কি থাকে? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, অর্থাৎ মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ থাকে। সেটা জাস্ট এতক্ষণ যা বললাম সেটাই এখানে দেখা। তো আমরা এখন কিছু আমাদের কৌশল। ওকে প্লিজ গাইজ, তোমরা পরে আবার বুঝবা না, পরে আবার ক্যাচ ক্যাচ করবা যে ভাই আমি তো বুঝি না, আবার একটু বলেন। তো এখন দেখো আমরা আসলে ডিপেন্ডেন্ট ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ চিনবো কি, ফর্মুলাটা কি, এই পর্যন্তই কিন্তু আজকে পড়াবো। নেক্সট ক্লাসে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। ওকে, সো দেখো প্লিজ কেউ চ্যাটে কথা বলো না, ক্লাসে ফিরে আসো সবাই প্লিজ, লিসেন টু মি। ওকে, আমাদের প্রথম চেনার উপায়টা হচ্ছে ক্লজ মার্কার। ওই যে একটু আগে দেখাইলাম কমপ্লেক্স সেন্টেন্স, তোমরা কি এগুলা দেখছো? এই যে এটা, এগুলো হচ্ছে আমাদের ক্লজ মার্কার। জি সো ভাই, জি ভাই দেখছি। মানে কি তোমাদের মনে আছে আগে যে পড়াইছি, যারা মানে আমার বেচের স্টুডেন্ট যারা, তোমরা কেউ অ্যানসার করো, মার্কার মানে কি? যেটা দেখে বোঝা যায় এটা মানে কোন সেন্টেন্স বা কি এটা। ভাইয়া যেটা থেকে যে কোনো সেন্টেন্স চিনা, যেটা কোন সেন্টেন্স বা এখানে কি মানে এরকম আর কি, এটাকে বলে মার্কার আর কি। মানে কোনো জিনিস দেখেই চিনা যায় এটা কোন টেন্স হ্যাঁ, হবে বা কোন সেন্টেন্স হবে বা কোন উপায়ে বসবে, এটা হচ্ছে মার্কার। ওকে, মার্কার্স গুলো এখানে মার্কার কপি করে অর্থ দিলাম। চিহ্ন। ওকে, সো এগুলো হচ্ছে আমাদের মার্কার। সো দেখো ক্লজ মার্কার, এগুলো হচ্ছে ক্লজ মার্কার, যেমন হোয়ার, হোয়াট, আপ টু, এইগুলা সবগুলো হচ্ছে মার্কার। সেগুলো হচ্ছে ক্লজ মার্কার। আমাদের আর 10 মিনিট আছে, আশা করি 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। সো ক্লজ মার্কার যদি মাঝখানে বসে, এই যে এই শব্দগুলা যদি কমপ্লেক্স সেন্টেন্সের মাঝখানে বসে, তাহলে ক্লজ মার্কার ব্যতীত একাকী ক্লজটি হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। অর্থাৎ ক্লজ মার্কার শব্দটা ছাড়া বাকি যে অংশটা আছে সেটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর ক্লজ মার্কার সংশ্লিষ্ট ডান পাশের ক্লজটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ। এক্সাম্পল দেখো, বেবিস ক্রাইজ হোয়েন দে আর হাংরি। বেবিরা কাঁদে, শিশুরা কাঁদে যখন তারা ক্ষুধার্ত থাকে। এখন বলছে যে ক্লজ মার্কার সংশ্লিষ্ট ডান পাশের অংশটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ যদি ক্লজ মার্কারটা মাঝখানে থাকে। এই প্রথম রুলটা হচ্ছে ক্লজ মার্কার যদি মাঝখানে থাকে তাহলে এই ক্লজ মার্কার সংশ্লিষ্ট ডান পাশের অংশটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আর তাহলে বাকি অংশটা, বাম দিকের অংশটা যথারীতি কি হবে? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ক্যান ইউ হিয়ার মি? আমার কথা কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। আবারও রিপিট করছি, এই ক্লজ মার্কার গুলো দেখতে পাচ্ছ, এগুলো যদি কমপ্লেক্স সেন্টেন্সের মাঝখানে থাকে তাহলে ক্লজ মার্কার সংশ্লিষ্ট ডান দিকের অংশটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, তাহলে যথারীতি বাম দিকের অংশটা হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো বেবিস ক্রাই, শিশুরা কাঁদে, when they are hungry, যখন তারা ক্ষুধার্ত থাকে। তো এটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট ক্লজ। আমি একটু ব্র্যাকেটেও লিখে দেই, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে বাকি অংশটা কি? বেবিস ক্রাই, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দেন দ্বিতীয় এক্সাম্পল দেখো, আই ওয়াজ অ্যাফ্রেইড
একটু ছোট করে দেই। ওকে ওকে, এখন দেখো দ্বিতীয় এক্সাম্পল। দেখো, আই ওয়াজ অ্যাফ্রেড হোয়াইল দে ওয়ার কিলিং দ্য স্নেক। আমি ভীত ছিলাম যখন তারা সাপটাকে মারছিল। তো দেখো এখানে বলেছি ক্লজ মার্কার, অর্থাৎ এই ক্লজ মার্কার গুলা, এগুলা যে কোনো একটা যদি কমপ্লেক্স সেন্টেন্সে থাকে এবং মাঝখানে যদি থাকে, তাহলে ক্লজ মার্কার সংশ্লিষ্ট ডান দিকের অংশটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। যথারীতি আমি এটাও লিখে দিচ্ছি, ডিপেন্ডেন্ট ক্লজ অর্থ দেখলেই বুঝতে পারো। দে ওয়ার কিলিং দ্য স্নেক, তাহলে আই ওয়াজ অ্যাফ্রেড, আমি ভীত ছিলাম, এটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কিন্তু এমন অনেক ক্ষেত্রে দেখো এই ক্লজ মার্কার গুলা, এই যে হোয়ার থেকে এই যে সো এজ বা এজ এস পর্যন্ত, এই সবগুলা ক্লজ মার্কার যদি বাক্যের শুরুতে বসে, কমপ্লেক্স সেন্টেন্সে যদি শুরুতে বসে, একটু মনোযোগ দিয়ে শোনো, যদি এগুলা শুরুতে বসে তাহলে একইভাবে ডান পাশের ক্লজটা হচ্ছে কি আহ ডান পাশের ক্লজটাই হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, একই একই ব্যাপার, একই জিনিস। আর ডিপেন্ডেন্ট ক্লজটা যদি শুরুতে বসে তাহলে এটার পর একটা কমা বসে, আর বাকি অংশটা যথারীতি যেটাতে হচ্ছে ক্লজ মার্কার থাকবে না, যে অংশটাতে, সেটা ইন্ডিপেন্ডেন্ট। এক্সাম্পল দেখলে আবারও ক্লিয়ার হবে, একই জিনিস দুই জায়গায় লেখা হয়েছে, এটা আর এটার মধ্যে কোনো পার্থক্য নাই। শুধু একটাই পার্থক্য এখানে হচ্ছে ক্লজ মার্কারটা যদি শুরুতে বসে তাহলে সেই অংশটা হচ্ছে ডিপেন্ডেন্ট, এরপর একটা কমা বসবে, তাহলে যথারীতি বাকি অংশটা, অর্থাৎ যে অংশটাতে ক্লজ মার্কার নাই, সে হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে। দেখো, when babies are hungry, দেখো when babies are hungry, তো আমরা কি বলেছি, when সংশ্লিষ্ট যে অংশটা ডিপেন্ডেন্ট ক্লজ, আর এই অংশটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সো আমি এটা আবার এই জায়গাতে লিখে দেই, ডিপেন্ডেন্টটা ব্র্যাকেটে লিখে দেই, ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ যে অংশটাতে ক্লজ মার্কারটা থাকবে না সে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আর যে অংশটাতে ক্লজ মার্কার থাকে, ক্লজ মার্কার যদি শুরুতে থাকে তাহলে ওই ক্লজ মার্কার সংশ্লিষ্ট শুরুর অংশটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আর বাকি অংশটা যথারীতি বাকি অংশটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আর ক্লজ মার্কার সংশ্লিষ্ট বাক্যাংশটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। দেন দ্বিতীয় এক্সাম্পল দেখো, while they were killing the snake, তারা যখন সাপটিকে মারছিল, I was afraid। আমাকে এটা বলো তো, তাহলে while they were killing the snake, এটা কি ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট? ডিপেন্ডেন্ট। তুমি আবারও বলছি, এই ক্লজ মার্কার গুলো যদি বাক্যের মধ্যে থাকে তাহলে ক্লজ মার্কার সংশ্লিষ্ট অংশটা হবে ডিপেন্ডেন্ট ক্লজ, বাকি অংশটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। অলওয়েজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তার অর্থ নিজের স্বাধীনভাবে প্রকাশ করতে পারে, কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজটা ইন্ডিপেন্ডেন্টের অর্থ ছাড়া সে অর্থ প্রকাশ করতে পারে না। আর যদি ক্লজ মার্কার শুরু থাকে তাহলে ক্লজ মার্কার সংশ্লিষ্ট অংশটা হবে ডিপেন্ডেন্ট ক্লজ, এরপর একটা কমা বসবে, এরপরে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা শুরু হবে। ওকে, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, লিখে দেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, সবাই কি বুঝতে পারছো ডিপেন্ডেন্ট ক্লজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কিভাবে ফাইন্ড আউট করবা? এখন তোমাদের কাজ হচ্ছে ভাষায় এই ক্লজ মার্কার গুলো ব্যবহার করে কমপ্লেক্স বাক্য তৈরি করবে এবং নিজে নিজে ফাইন্ড আউট করবা কোন অংশটা ইন্ডিপেন্ডেন্ট কোন অংশটা ডিপেন্ডেন্ট। আই হোপ ইট ইজ হেল্পফুল ফর ইউ। আমাদের আজকের পড়া এ পর্যন্তই। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক মি, আদারওয়াইজ ইউ ক্যান টেক লিভ। Do you have any question যে ভাইয়া এই জায়গাতে বুঝি নাই, দেন আমি এক্সপ্লেইন করব, আদারওয়াইজ ইউ ক্যান টেক লিভ। আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছো? ইজ ইট হেল্পফুল অর নট? লাল চিহ্নিত অংশটুকু, জি ভাইয়া, লাল চিহ্নিত অংশটুকু হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, তাই তো? হ্যাঁ, লাল চিহ্ন বলতে তোমাকে এটা ফাইন্ড আউট করতে হবে। আমি তো বলেছি ক্লজ মার্কার যদি বাক্যের শুরুতে বসে তাহলে এই অংশটা হবে ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, জি ভাইয়া। এটাতে লিখে ডিপেন্ডেন্ট ক্লজ, আর বাকি অংশটা যথারীতি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। জি ভাইয়া, ঠিক আছে, বুঝছি। ক্লজ যুক্ত অংশ যদি মাঝখানে থাকে তাহলে ক্লজ মার্কার সংশ্লিষ্ট অংশটা, অর্থাৎ এই যে এইটা হচ্ছে সংশ্লিষ্ট অংশ, যদি মাঝখানে থাকে ক্লজ মার্কার তাহলে ক্লজ মার্কার সংশ্লিষ্ট অংশটা অর্থাৎ ডান দিকেরটা হবে ডিপেন্ডেন্ট ক্লজ, আর যথারীতি বাকি অংশটা একাকী অংশটা হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর যদি ক্লজ মার্কার শুরুতে থাকে তাহলে ক্লজ মার্কার সংশ্লিষ্ট অংশটা হবে ডিপেন্ডেন্ট ক্লজ, এরপর একটা কমা বসবে, এরপর বাকিটা ইন্ডিপেন্ডেন্ট।
জি ভাইয়া বুঝতে পারছি। আর অলওয়েজ কম্পাউন্ড সেন্টেন্সের দুইটা পার্টি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হবে, সেটা আমরা পরবর্তী ক্লাসে শিখবো। এরপর আমরা শিখবো জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ, ওটার উপর আমাদের ক্লাস হবে, which is very important for your exam. Okay, so if you do not have any question, you can take leave, or if you have any question, you can feel free to ask me. ভাইয়া গতকাল যে ম্যাথ ক্লাস আর হচ্ছে জিকে ক্লাসটা হয় নাই। কে কথা বলছো? আমি তানজিম। তানজিম, আমাদের তুমি কি কোচিং স্টুডেন্ট নাকি এমনিতে নতুন জয়েন করেছো? জি কোচিং এর স্টুডেন্ট। ক্লাসের তো রুটিন নাই তোমার কাছে? আমাদের জিকে ক্লাস তো কিশোর এবং ম্যাথ ক্লাসও কিশোর নিচ্ছে, সো যদি ক্লাস না হয় সেক্ষেত্রে নোটিশ দেওয়া হয়, আর ক্লাস হলে তো সবাই ক্লাস করেই। ওকে, জি জি ভাইয়া গতকাল হয় নাই, ক্লাস এর জন্য হবে কবে ভাইয়া? সেপ্টেম্বরে যে কোনো আপডেট আসলে আমরা জানাবো, আপাতত কোনো আপডেট নাই। তবে সবকিছু কোভিড এর উপর নির্ভর করে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পরে নার্সিং পরীক্ষা হবে, এর আগে কোনোভাবেই হবে না। ওকে, okay, so feel free to take leave or feel free to ask question. If you do not have any question, আমি এখানেই ইনফর। ভাইয়া আজকে বিজ্ঞান পড়াটা কি হবে? ও, আজকে তোমাদের বিজ্ঞান তো এক্সাম আছে, ডোন্ট ইউ নো? নোটিশ দেখেছো গ্রুপে? জি ভাইয়া জি দেখেছি। ভাইয়া এক্সাম তো হবে ভাইয়া, আমাদের পড়া কি থাকবে? আচ্ছা, ওকে ওকে, আমি একটা গ্রুপে নোটিশ দিয়ে দিব, নতুন একটা অধ্যায়, কোন অধ্যায়ের পরীক্ষা দিবে টাইম আচ্ছা তোমার ভাইয়া। বেশি। এক্সাম কি দিয়ে হবে যে ভাইয়া? কোনো একটা চ্যাপ্টার আবার দিয়ে দিব পড়া, তোমরা আর আজকে তোমাদের অধ্যায় মনে হয় কত, 14 অধ্যায় নাকি, আমি ভুলে গেছি, আই এম নট রং। অধ্যায় কত তোমাদের কি মনে আছে কারো? 14 অধ্যায়। 14। ওকে, আজকে আর 9:30 14। ওকে 9:30 কোয়েশ্চেন দেওয়া হবে, ডোন্ট মিস দ্য এক্সাম। আর আগে সব exam দিচ্ছ, অর্থাৎ ঈদের পর আমাদের যত এক্সামের লিংক দেওয়া হয়েছে নতুন, সবগুলো কমপ্লিট করেছো? হ্যাঁ ভাইয়া। ওকে, প্লিজ ডোন্ট মিস দ্য কোয়েশ্চেন মডেল টেস্ট, বিকজ আমার উইকলি যে মডেল টেস্ট, এটা ক্রিয়েট করতে আমার 7-8 ঘন্টা আমাকে ল্যাপটপে কাজ করতে হয়। আর 20 মার্কের যেগুলো, এগুলো 1-2 ঘন্টার মতো কাজ করলেও চলে, বাট এটা খুবই বিরক্তিকর একটা কাজ, আমি বোঝাতে পারবো না। ক্লাস নেওয়া থেকেও কোয়েশ্চেন বানানোটা অনেক টাফ, অনেক হ্যাসেল এই কাজ। সো তোমরা যখন সবাই এক্সাম দেও না, তখন জিনিসটা আমার কাছে খুবই অকওয়ার্ড লাগে, খুবই খারাপ লাগে যে এত কষ্ট করে কোয়েশ্চেন বানালাম, তোমরা এখন এক্সাম